আমি আর অন্যান্য মান্যবর অতিথিবৃন্দ রয়েছেন, সবার নাম বললে অনেক সময় চলে যাবে। দীর্ঘক্ষণ আলোচনা আপনারা এখানে করেছেন। আমি মূলত মালিক ভাই আর সালাম ভাইয়ের অনুরোধে আপনাদের এই সংগঠনটি, তো নামটা শুনে ভালোই লাগছে। যদি সত্যিকার অর্থে এই সংগঠনের যে অবজেক্টিভগুলো এখানে বলা হয়েছে, লক্ষ্যসমূহ, এটা নিয়ে যদি সত্যিকার অর্থে কাজ করেন, গবেষণা করেন, নিঃসন্দেহে বাংলাদেশে এটি একটি খুব প্রাসঙ্গিক, এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক একটি সংগঠনে দাঁড়াবে। এরা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি নিয়ে এই সংগঠনটি কাজ করছে আর কি। মানে মানব গবেষণা এবং বিভিন্ন ধরনের বিশ্লেষণ এর মধ্যে রয়েছে। তো যাই হোক, এই হিউম্যান রিসার্চ এবং অ্যানালাইসিস ফাউন্ডেশন তাদের এই উদ্যোগ, এদের অর্গানাইজেশনের যে উদ্যোগ, এটাকে আমি স্বাগত জানাই। আর আরেকটি ব্যাপার হলো যে আমরা বাংলাদেশে গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং এর স্থায়িত্ব এটা যেন পেতেই পারছে না। কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে বহুবার, বহু রক্ত ঝরেছে, স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগেও। ভাষা আন্দোলন, এটাও তো গণতান্ত্রিক আন্দোলন। ভাষার অধিকার, যেটাই অধিকারের আন্দোলন, সেটাই গণতান্ত্রিক আন্দোলন। নিজের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে সংগ্রাম 48 থেকে শুরু করে এটা দীর্ঘদিন যে সংগ্রাম হয়েছে, যার চূড়ান্ত পরিণতি ঘটে 52-এর আন্দোলন, এটাও গণতান্ত্রিক আন্দোলন। শিক্ষা আন্দোলন যেটা আইবের বিরুদ্ধে হলো, ওটাও গণতান্ত্রিক আন্দোলন 61-62 থেকে শুরু পরবর্তী পর্যায়ে। স্বাধিকারের যে আন্দোলন, সেটাও মানে গণতান্ত্রিক আন্দোলন। সুতরাং গণতন্ত্রের জন্য যে লড়াই এবং রক্ত ঝরানো অনেকবার হয়েছে, কিন্তু এটার যে ধারাবাহিকতা রক্ষা করা, সেই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। বারবার ফ্যাসিবাদের উত্থান হয়েছে, বারবার গণতন্ত্রকে তার যে জীবনী শক্তি সেটা নিংড়িয়ে নিয়ে তাকে অর্ধমৃত অথবা মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এই কারণে গণতন্ত্রের যে স্বাভাবিক পথ চলা থেকে শুরু করে হাঁটি হাঁটি পা করে এটা যে একবারই পুরুষ্ট রূপ নেবে, এটা একবারই খুব বলশালী অবস্থান নেবে, সেটা নিতে পারেনি, দুর্ভাগ্যজনক। আমাদের জাতীয় নেতৃত্বে যারা ছিলেন তারা অনেক সময় অনেক কথা বলার পর গণতন্ত্রের নামে কথা বলেও ক্ষমতায় এসেই তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এটা ফ্যাসিস্টরা তাই করে, নাৎসিরা তাই করে। এরা, হিটলার, এরা কিন্তু নির্বাচিত ছিলেন এবং ক্ষমতায় এসছেন কিন্তু নির্বাচনের মাধ্যমে। তারপরে ক্রমান্বয়ে তারা গণতন্ত্রকে হত্যা করে একবারে গোটা রাষ্ট্রকে মানে হাতের মুঠোয় নিয়েছিলেন। হাসিনাও তাই করেছেন, হাসিনার বাবাও তাই করেছেন। যদি স্বাধীনতার পর থেকে ধারাবাহিকতাটা যদি অক্ষুণ্ণ থাকতো, তাহলে আপনার আজকে একটা বিকশিত রূপ দিত গণতন্ত্রকে। আজকে গণতন্ত্রের অভাবের কারণে ন্যায় বিচার নেই, মানবিক সাম্য এবং অন্যান্য যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান এবং বৈশিষ্ট্যগুলো সমাজ থেকে হারিয়ে গেছে। এবং হারিয়ে গেছে বলেই দেখবেন যে ইয়ে করা নিয়ে, সেদিন দেখলাম যে প্রস্রাব করা নিয়ে আপনার মার্ডার হয়ে গেছে। এগুলো হচ্ছে গণতন্ত্রের চর্চাহীনতার কারণে সমাজের মধ্যে এই অস্থিরতা, এই মানসিকতা তৈরি হয়েছে। আরেকদিন খবরের কাগজে ওইরকম দেখলাম, কোথায় যেন কি বিয়ের কথা কাটে নিয়ে কথা হতে হতে মার্ডার হয়ে গেছে। এটা হচ্ছে যে এই যে ঘটনাগুলোও যেটা হচ্ছে সামাজিক ঘটনা, সামাজিক ঘটনা, পলিটিক্যাল ঘটনা না, কিন্তু রাজনীতিতে এই যে অদৃশ্য করা হয়েছে গণতন্ত্রকে, এই কারণে সমাজের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হয়েছে। এবং এই অসহিষ্ণুতা তৈরি হয়েছে বলেই সামান্য বিষয়ে আপনার রিক্সার ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তাতে মার্ডার হয়ে যাচ্ছে মানুষ। বাসের টিকিট নিয়ে কথা কাটাকাটি হতে মানুষ ইয়ে যাচ্ছে। যে বিশেষ করে আপনার ঢাকা সহ সারা বাংলাদেশেই হচ্ছে, হবিগঞ্জে দেখি, নরসিংদীতে দেখি এই ঘটনা ঘটছে। ফুটবল খেলা নিয়ে 2 গ্রামের মধ্যে গোলমাল, এবং এক গ্রাম থেকে লোক গিয়ে আরেক গ্রামের মানে বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে। কেন? যে আমরা স্বাধীনতার পর থেকে যে সভ্য যে শাসন, গণতান্ত্রিক শাসনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা মৃত্তিকার গভীরে সেটাকে প্রবিষ্ট করতে পারিনি বলেই আজকে সমাজের মধ্যে এই অসহিষ্ণুতা, বিদ্বেষ এবং পরস্পরের মধ্যে আমরা চরমভাবে এই হানাহানি দেখছি। এবং সেটার জায়গায় আমরা কি করেছি? আমরা একটা করে বয়ান তৈরি করেছি, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা। ওরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, আমরা করি। ওরা হচ্ছে দেশের শত্রু। এই যে একটা রাষ্ট্রের বিরুদ্ধে
যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারাই এই বিভাজনটা তৈরি করেছে, এবং এই বিভাজন তৈরি করতে গিয়ে এটা তৃণমূলে গিয়েও এই বিভাজনটা হচ্ছে। তখন মনে করছে যে ওরা আমার শত্রু, আর ওরা মনে করছে এরা আমার শত্রু, এবং এর জন্য দায়ী কিন্তু জাতীয় নেতৃত্ব। শেখ হাসিনা 15 বছর 15.5 বছর ধরে এই কাজটি করেছে। আমরা যখন মানে ইউনিভার্সিটিতে যখন পড়ি ছাত্র, তখনও আমরা দেখেছি যে একটা থানায় বিএনপির কোনো সভাপতি মারা গেছেন, প্রবীণ মানুষ, বা আওয়ামী লীগের কোনো সভাপতি বা সাধারণ সম্পাদক বা সিনিয়র লোক, দীর্ঘদিন এলাকায় মানুষ তাকে চেনে, ইনি রাজনীতি করেন, অথবা জামাতেরও। তো দেখা গেছে তার জানা যায় সব দল অংশগ্রহণ করে, এলাকার সব মানুষ অংশগ্রহণ করে, যে উনি কি রাজনীতিবিদ, যে পার্টি করতেন। এখন কিন্তু সেটা করে না। এখন এই জিনিসটা আস্তে আস্তে অনেক কমে গেছে। আগে জেলা পর্যায়েও এই জিনিসটা ছিল, জাতীয় পর্যায়েও ছিল, কিন্তু এখন আস্তে আস্তে এটা কমে গেছে। এই যে বিভাজনটা, এই বিভাজনটার কারণেই আজকে এই পরিস্থিতি হয়েছে। গণতন্ত্র হচ্ছে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, আবার ইকুয়াল টু ঐক্য। আমরা সবাই একই মানে দেশের মানুষ, আমরা সবাই দেশকে ভালোবাসি। মিট রমনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী, আমার বক্তৃতাগুলো খুব ভালো লাগতো, আমার চমৎকার লাগতো। তার সাথে বিতর্ক হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী, হতে হতে লাস্টে উনি বলছেন যে উই বোথ লাভ দি কান্ট্রি, আমরা উভয় দেশকে ভালোবাসি। এটা হচ্ছে একটা গণতন্ত্রের সৌন্দর্য। এই সৌন্দর্যটা হারিয়ে গেছে সমাজ থেকে। একমাত্র অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, একটি সরকারি প্রতিষ্ঠান, সেখানে আওয়ামী লীগের 2-3 জন লোক চাকরি করতো। তারা এমনি গুণী মানুষ, মানে সাহিত্য সংস্কৃতি করাই লোক। আমি পার্থক্য দেখাচ্ছি। তো আমাদের পক্ষের অনেক লোক দেশনেত্রী বেগম জিয়াকে যে বলেছিলেন এই লোকগুলো তো আমাদের না। তো ম্যাডাম বলেছেন যে লোকগুলোর কোয়ালিটি আছে কিনা, বলছে হ্যাঁ তারা একজন ভালো সাহিত্যিক গবেষক, থাকুক না কেন, তারা তো দেশেরই লোক, বাংলাদেশ এক প্রতিষ্ঠান। এবং যে ব্যক্তিটি এখনো দুঃখ করে বলে যে আমাদেরকে ম্যাডাম, আমরা গিয়ে বললাম ম্যাডাম শুনলো না। তো আমি কিন্তু মনে খুব গর্ববোধ করেছি যে নেত্রী এরকমই হতে হবে, যে তার মাথার মধ্যে, তার হৃদয়ের মধ্যে গোটা জনগণ ধারণ করে। হতে পারে দেশ বিদ্বেষ অনেক কিছুই থাকবে, অনেক অনেক থাকতে পারে, কিন্তু তারপরেও তো দেশ যখন বিবেচনা করে একজন জাতীয় নেতা, তখন তাকে অনেক কিছু ভুলে গিয়ে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু কাজ করতে হয়। এবং আমরা সেদিন ওই ভদ্রলোকই ওই কথাটা বলেছেন বটে, কিন্তু আমি খুব গর্ববোধ করেছি, যার কারণে বেগম খালেদা জিয়াকে কোনোদিন যে কোনো রাজনৈতিক পরিবর্তনে দেশ ছেড়ে যেতে হয়নি। উনি দেশেই থেকেছেন। মানুষের প্রতি, মাটির প্রতি যে তার মমত্ব, এবং গণতন্ত্রের প্রতি তার যে ভালোবাসা, এবং বারবার যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, এই অবদানের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও অপরাজেয়। এবং এটাই হচ্ছে মানে গণতন্ত্রের যে মানে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্যে এইটা পড়ে। তো আমরা এখন মানে না, হ্যাঁ, এখন আমাদেরকে, আমরা এখনো পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এবং প্রতিষ্ঠা করতে পারিনি এই জন্যই যে আমরা এটাকে যে ধারাবাহিকতাটা যে রক্ষা করা, সেটা আমরা করতে পারিনি স্বাধীনতার পর থেকে বা আগে থেকে। এখন আমাদের সেটা করতে হবে। এখন যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, তাহলে কিন্তু এই দেশ আর মানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়বো, আমাদের সার্বভৌমত্বই সংকটের মধ্যে পড়বে, স্বাধীনতায় সংকটের মধ্যে পড়বে, যদি আমরা আমাদের শাসন নিশ্চিত করতে না পারি। এই দেশ কিভাবে চলবে সেই শাসন নিশ্চিত করবে জনগণ, সেটা নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে যে তার প্রতিনিধি কি হবে, এবং সেই নির্বাচনটা হতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। ওটা না হলে পরে আপনার গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না। না, গণতন্ত্রের নানা তত্ত্ব দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা, যাই দিক, গণতন্ত্রে যেমন আলাপ আলোচনা আছে, আমি কথা বলবো, আমার কথার কাউন্টার করার অধিকার আছে, এটা হচ্ছে গণতন্ত্রের একটা নিয়ম, নর্মস। হ্যাঁ, কিন্তু যদি আমরা একজন বক্তব্য রাখলেন, আমি তার সাথে একমত
হতে পারলাম না, কিন্তু আমি মানে প্রযুক্তি ব্যবহার করে এআই দিয়ে ওই বক্তব্যটাকে বিকৃত করে অশ্লীল অশ্রাব্য কথা ব্যবহার করে আমি যখন ওইটার একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আপাত দৃষ্টিতে এটা ফানি মনে হবে, কিন্তু ওইটা কিন্তু গণতন্ত্র না, ওইটা হবে মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটা আক্রমণ। উনি যে কথাটা বললেন সেই কথার আমার একটা উপযুক্ত ভাষা দিয়ে যদি উত্তর দিতে পারি, এটা হচ্ছে একটা গণতন্ত্রের চর্চার অংশ। কিন্তু আমি যদি এই যে এখন এআই এর কথা যেটা এখন বলা হচ্ছে, এআই অনেক ভুল তথ্য দিচ্ছে, অনেক ভুল তথ্য দেয়, যদি যে ব্যবহার করছেন তার ইচ্ছার উপর নির্ভর করছে যে ভুল তথ্যটা দিবেন কিনা। এমনি হয়তো অন্যান্য জ্ঞান বিজ্ঞানের বসে হয়তো অনেক কিছু করছেন, কিন্তু সমাজ রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এআই ব্যবহার করা যায়। তো একটি সম্মেলন হচ্ছে, সেখানে দেখছি যে বক্তারা এই বিষয়ে মানে কথা বলছেন, এই মানে আপনার বঙ্গোপসাগরীয় অঞ্চলের উপরে কি একটা সম্মেলন চলছে বাংলাদেশে, সেখানে এই কথা বলেছেন, আমার একটা ভালো লেগেছে কথাটা। তো সেটা হতে পারে। তো আমি বলছি যে মানে কারো কথার বিকৃত প্রতি উত্তর এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর, এবং কারো কথার অত্যন্ত মার্জিত তার প্রতি উত্তর এটা হচ্ছে গণতন্ত্রের প্রাণশক্তি। আমরা যদি গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রাণবন্ত করতে চাই, তাহলে আমাদেরকে সেই জায়গায় চলে আসতে হবে, এবং সেখানে একটি কি বলে সুশাসনের নিদর্শনটাও আস্তে আস্তে আসবে। আজকে নেই বলেই আমি একটি রাজনৈতিক দলের শুনলাম যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে। এটা গণতন্ত্রকে সুসংহত করে একটা প্রাণবন্ত গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার মানে কোনো নিদর্শনের মধ্যে নেই, বৈশিষ্ট্যের মধ্যে নেই, বরং একটা অহংবোধ কাজ করছে। আপনি প্রশাসনকে নিরপেক্ষতার কথা বলতে পারেন, প্রশাসনকে একটি ইনস্টিটিউশন হিসাবে তারা যেই সরকার থাক তার পলিসি বাস্তবায়নে সে নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু আমি প্রশাসনকে যদি বলি আমার কথায় উঠবে আর বসবে, তাহলে তো আপনি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন, তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার, আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন। শেখ হাসিনা তাই করেছেন, তিনি পুলিশকে বানিয়েছেন ছাত্রলীগ, উনি র্যাবকে বানিয়েছেন যুবলীগ, এবং তারা গুম করে আনন্দিত হয়েছেন এবং সেটা গিয়ে রিপোর্ট করতো শেখ হাসিনার কাছে। তো এখন আজকে যে রাজনৈতিক দলের নেতাটি বললেন যে আমাদের কথাই উঠবে আর বসবে, তাহলে তো ওইটারই আমরা ইঙ্গিত পাচ্ছি। প্রশাসন ভয় পেয়ে আপনাদের কথায় উঠবে বসবে, এবং আপনারা যাকে নিশ্চিহ্ন করতে বলবেন, যাকে ধ্বংস করে দিতে বলবেন, সেই কথা যদি না শোনে প্রশাসন, তাহলে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবেন এবং আপনাদের বাছাই করা লোক নেবেন। প্রত্যেকটি আপনারা দেখবেন ক্যাডার ভিত্তিক দল বলে না, যারাই ক্যাডার ভিত্তিক দল করে তারা প্রশাসন, বিচার বিভাগ প্রত্যেকটির মধ্যেই ক্যাডার বসানোর চেষ্টা করে, এবং এটাই হয় গণতন্ত্রের জন্য এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটা সাদ্দাম হোসেনরা করেছিলেন, গাদ্দাফিরা করেছিলেন, হিটলার করেছিলেন। দলের লোক দিয়ে আপনার বিচার বিভাগ তৈরি করা, প্রশাসন তৈরি করা, কি জন্য করেছেন? যে নিজেদের যে অপরাধগুলো, 60 লক্ষ ইহুদি পুড়িয়ে মারা, আপনার ভিন্ন মত প্রকাশ যারা করে তাদেরকে গ্যাস চেম্বারে পুড়িয়ে মারা, এটা আদালতে উঠলেও আদালত যাতে সরকারের পক্ষে থাকে। তো এটা কিন্তু ভয়াবহ ইঙ্গিতবাহী এই কথাটা। যিনি বলেছেন তিনি জামাতের একজন প্রবীণ মানে জামাত নেতা, তিনি এমপিও ছিলেন। স্বয়ং জামাতের আমির বলছেন যে কি বলে যে একসাথে হলে পরে নির্বাচন এবং জনভোট একসাথে হলে পরে জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি তো এটা বলে আপনি তো কি হুমকি দিলেন গোটা জাতিকে? জেনোসাইড হবে কেন? আমরা তো জেনোসাইড বন্ধ করার জন্যই তো আমরা একটি গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে বিপুল মানুষ নিজের জীবন দিয়ে একটা মানে রক্তপিপাসু একটা সরকারকে সরিয়েছে। এই পর্যন্ত আপনার জুলাই সনদ এবং অন্যান্য বিষয় নিয়ে ডিবেট হয়েছে, সরকার কমিশন গঠন করেছে, কমিশন সব রাজনৈতিক দলকে নিয়ে কথাবার্তা বলেছে, এখানে উন্মুক্ত ডিবেট হয়েছে যারা দলের পক্ষে রিপ্রেজেন্ট করেছেন। আমরা সেখানে যে কথাবার্তা এবং যার যার দলের অবস্থান থেকে সেটা নিয়ে আমরা আবার মানে বাইরের ওপেন ফিল্ডে আমরা কথা বলেছি, আপনাদের সামনে কথা বলেছি। তো আপনি এই আশঙ্কাটা করলেন কেন? আপনি তো একটি রাজনৈতিক দলের প্রধান,
জেনোসাইড মানে ব্যাপক গণহত্যা। আপনি কি কোন গণহত্যার ইঙ্গিত দিচ্ছেন? এটা তো একটা আতঙ্ক তৈরি করছে। আপনারা বলছেন আপনারা আগে চাচ্ছেন, আরো কিছু রাজনৈতিক দল বিএনপি সহ চাচ্ছে যে যদি করেন প্রায় ৩,০০০ কোটি টাকা খরচ হবে, একদিনে আপনারা এটা করেন তাহলে এটা সব জন্য ভালো হবে। তো এই কথা, এই ডিবেটটা চলছে। ডেমোক্রেসি মানেই তো হচ্ছে ডিবেট, ডিসকাশন। কিন্তু আপনি সেখানে ইঙ্গিত দিয়ে দিলেন জেনোসাইড। আপনি একটা রক্তগঙ্গা বইবার ইঙ্গিত দিচ্ছেন। এটা তো ভয়াবহ ব্যাপার। আপনি একটি দলের প্রধান, আপনি জেনোসাইডের কথা বলছেন। জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে। করেছে ৭১ সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে। তো এই যে জেনোসাইডের কথা আপনি এই একটা রাজনৈতিক বিষয়, ডিবেট, সেটা কখন হবে না হবে এই জন্য জেনোসাইডের আপনি হুমকি দিচ্ছেন, এটা তো জনগণ ভালো মতো নেবে না। আমি এই বিষয়টা নিয়ে সারা জাতির কাছে আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এটা তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমির। যাই হোক, আমরা গণতন্ত্রকে প্রাণবন্ত করা, এর সঞ্জীবিনী শক্তিকে বৃদ্ধি করার জন্য আপনারা যারা এই গবেষণা বা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তাদের আরও বেশি কাজ করে যেতে হবে এবং মানুষকে গণতান্ত্রিক চেতনা মানে তো এমনি চেতনা না। গণতান্ত্রিক চেতনা মানে একটা সহিষ্ণুতা তৈরি করা সমাজের মধ্যে, নানা আলাপ আলোচনা, নানা বাকবিতণ্ডার মধ্যে অবশেষে একটি সিদ্ধান্তে আসতে হবে। এবং সবাই যদি সিদ্ধান্তে একমত নাও হয় তাহলে ওখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে এবং সংখ্যালঘিষ্ঠ মানুষ সেটা মেনে নিবে। এইভাবেই আমরা গণতন্ত্রকে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠা করা যাবে। আপনারা সেই দিক লক্ষ্য রেখেই কাজ করবেন। ধন্যবাদ। আমি